বাংলাদেশ সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় প্রবেশ করতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। এরপর সেখানকার টিভি সাংবাদিকদের শিখিয়ে দেওয়া কথা মতো সাক্ষাৎকার না দিলে পাসপোর্ট দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের নানা কল্প কাহিনী বানিয়ে তা ছড়িয়ে দিচ্ছে মোদী সরকার নিয়ন্ত্রিত মিডিয়া। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। এবার প্রকাশ্যে আসলো তথ্য সন্ত্রাস, নোংরা ভারতের নোংরামি। ভারত সীমান্তে পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশি হিন্দু যুবকের থেকে জোরপূর্বক বাংলাদেশি হিন্দু নির্যাতনের সাক্ষাৎকার নেওয়ার অভিযোগ ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে। জানা যায়, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিবরণ তুলে ভারতীয় গণমাধ্যম এপিপি আনন্দকে সাক্ষাৎকার দিয়েছে ফরিদপুরের এক হিন্দু যুবক। বাংলাদেশি হিন্দুরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছে বলে উল্লেখ করে ওই যুবক। তবে তার পরিবারের দাবি, সীমান্ত দিয়ে ওপারে যাওয়ার সঙ্গে সঙ্গে পাসপোর্ট আটকিয়ে সাক্ষাৎকারটি নেয় ভারতীয় ওই গণমাধ্যম। খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবকের নাম শুভ্র কর্মকার। তিনি ফরিদপুর শহরের নীলটুলি স্বর্ণকারপট্টির গিনি ভবনের বাসিন্দা ও স্বর্ণ ব্যবসায়ী সুনীল চন্দ্র কর্মকারের একমাত্র ছেলে। গত রোববার ৮ তারিখ ওই যুবক চিকিৎসার জন্য ভারতে যায়। এ সময় পেট্রাপোল সীমান্তে তার সাক্ষাৎকারটি নেয় এপিপি আনন্দ। ওই সাক্ষাৎকারে শুভ্র বলে, আগের থেকে অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর, মন্দির ও শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে, যা ইতিহাসে আর কখনোই হয়নি। ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কষ্ট লাগে, তাদের মারধর করা হয়, তাদের উপর অত্যাচার করা হয়, মা মেয়েদের নির্যাতন করা হচ্ছে। রাতের বেলা ঘুমাচ্ছি, সকালবেলা দোকানে যেতে পারবো কিনা বা বাড়ি গিয়ে আরেকজনের সঙ্গে কথা বলতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এমনই আতঙ্কে আছি আমরা। ওই যুবক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলে, সে আসার পর চাল, ডাল, তেল সবকিছুর দাম বেড়েছে, গরিবদের পেটে লাথি মারা হচ্ছে এবং দরিদ্ররা খেতে পারছে না। তার এমন সাক্ষাৎকার ছড়িয়ে পড়ার পর থেকে দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। স্থানীয় হিন্দুরাও এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। স্বর্ণকারপট্টির মেঘনা জুয়েলার্সের স্বত্বাধিকারী স্বপন কুমার কর্মকার বলেন, ফরিদপুরের হিন্দুরা শান্তিপূর্ণভাবে বসবাস করে যাচ্ছে এবং ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে, কোনো ধরনের সমস্যা নাই। সে যে সাক্ষাৎকার দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। সে একটা মানসিক রোগী। আমাদের এখানে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি, সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। আমরা ওর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই, ওর বিচার দাবি করি। জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দকুমার গড়াল বলেন, শুভ্র বর্ডারে যে বক্তব্য দিয়েছে তাতে আমরা ফরিদপুরবাসী স্তম্ভিত। ও আমাদেরকে এক ধরনের বিপদে ফেলে দিয়েছে। ও যে বক্তব্য দিয়েছে তা তো সম্পূর্ণ মিথ্যাই। বরং গত 5 আগস্টের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বেচ্ছায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বিগত 4 মাসে ব্যবসা বাণিজ্যে আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি। শুভ্র যে প্রোপাগান্ডা ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওর কথা যদি সত্য হতো তাহলে তো আমরা দোকান খুলে স্বর্ণের ব্যবসা করতেই পারতাম না, অথচ আমরা আমাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবেই করে যাচ্ছি। শুভ্র কর্মকারের বাবা সুনীল চন্দ্র কর্মকারের সাথে কথা বললে তিনি ছেলের বরাত দিয়ে দাবি করেন, পাসপোর্ট কেড়ে নিয়ে সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় মিডিয়ার লোকজন, ওরা তথ্য সন্ত্রাস করেছে। এই ঘটনা জানার পর ওর সঙ্গে যোগাযোগ করি। ও আমাকে বলেছে, সীমান্ত দিয়ে প্রবেশের পরপরই ভারতের সাংবাদিকেরা এসে পাসপোর্ট কেড়ে নিয়ে জোর করে ওকে ওইসব কথা বলতে বাধ্য করেছে। তিনি বলেন, ও যে সাক্ষাৎকার দিয়েছে এ ধরনের ঘটনা আমাদের এখানে ঘটেইনি। আজ পর্যন্ত আমাদের কেউ হুমকি ধমকিও দেয়নি। আমাদেরকে এই এলাকার সকলেই সম্মান করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ফরিদপুরে এমন কোনো ঘটনা ঘটেনি। ফরিদপুরে কোনো হিন্দুর উপর কোনো হামলার ঘটনাও ঘটেনি। উনি যে বক্তব্য দিয়েছেন তা মন গড়া। বিষয়টি নিয়ে ওনার বাবার সঙ্গে কথা বলবো এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আসলে ভারত পায়ে পা লাগিয়ে যে কোনোভাবেই হোক বাংলাদেশের সাথে একটি ঝগড়া বাঁধানোর, একটি ঝামেলা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। ভারত বিগত বছরগুলোতে বাংলাদেশের শুধুমাত্র একটি দলের সাথে সম্পর্ক করেছে, সেই দলটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। ভারত বিগত বছরগুলোতে বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পর্ক করেনি, যার কারণে আওয়ামী লীগের সকল প্রকার অত্যাচার, অবিচার, অন্যায়, জুলুম, নির্যাতনের সাফাই গিয়েছে এই ভারত এবং আওয়ামী লীগের সকল প্রকার অপকর্মের বৈধতা দিয়েছে এই ভারত। আওয়ামী লীগকে এই ভারতই সকল ধরনের সাপোর্ট দিয়ে সহযোগিতা করে এই দীর্ঘ 15 বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে গিয়ে সে ঠিকই ভারতে আশ্রয় নিয়েছে। এই হাসিনা ভারতে গিয়ে
নানান ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে, একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এই তথ্য সন্ত্রাস, এটা হাসিনা এবং ভারতের সংযোগে নতুন আরেকটি সন্ত্রাস, নতুন আরেক ধরনের অপকর্ম, যা হাসিনা ক্ষমতায় থাকতেও করেছে, এখন ভারতে গিয়ে করে। খেয়াল করুন, একটি যুবক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সাথে সাথে তার পাসপোর্টটা কেড়ে নেওয়া হলো। অর্থাৎ এখন ওই যুবক বাধ্য, ভারতীয় গণমাধ্যম বা যে কেউ যেভাবে কথা বলতে বলবে সেভাবে কথা বলতে ওই হিন্দু যুবক বাধ্য। কারণ যদি ওই হিন্দু যুবক ওখানের গণমাধ্যম বা অন্য কারো কথায় যদি একমত পোষণ না করে, সহমত পোষণ না করে, তাহলে হয়তো তার পাসপোর্টটি দেওয়া হবে না, ছিঁড়ে ফেলাই দেওয়া হবে। যদি পাসপোর্টটি দেওয়া না হয় তাহলে ওই যুবক বড় ধরনের সমস্যায় পড়ে যাবে। হয়তোবা সে কারণেই সে বাধ্য হয়েছে ভারতের তথ্য সন্ত্রাসের কার্যক্রম যারা করে, ওই গণমাধ্যমের কথা অনুসারে গণমাধ্যম যেভাবে বলতে বলেছে, ওই যুবক ঠিক সেভাবেই বলেছে। বিগত বছরগুলোতে বাংলাদেশের গণমাধ্যমও এ ধরনের অনেক ঘটনা ঘটাতো, যে কোনো লোককে আটকে কোনোভাবে তাকে ব্ল্যাকমেইল করে সুনির্দিষ্ট একটি বক্তব্য দিতে বাধ্য করা হতো। ভারত চাচ্ছে যে কোনো মূল্যে একটি গুজব ছড়াতে যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে। অথচ বাংলাদেশের হিন্দুরা যতটা শান্তিতে আছে, ভারতের হিন্দুরা ততটা শান্তিতে নেই। তবে 5ই আগস্টের পর থেকে কিছু রাজনৈতিক নেতাকর্মীর বাড়িতে হামলা হয়েছে, সেটা হয়েছে আওয়ামী লীগের। এইসব আওয়ামী লীগের নেতাকর্মী বিগত বছরগুলোতে আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য দলের নেতাকর্মী তথা সাধারণ জনগণের উপরে অবর্ণনীয় নির্যাতন করেছে, খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন করেছে। যারা এইসবের শিকার হয়েছে তারা রাগের বশবর্তী হয়ে, ক্ষোভের বশবর্তী হয়ে রাজনৈতিক কারণে ওই আওয়ামী লীগের নেতাকর্মী বা ওই আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল অংশটির বিরুদ্ধে হয়তোবা কেউ কোনো ব্যবস্থা নিয়েছে। সব আওয়ামী লীগের বাড়িতে তো আর হামলা করা হয়নি। যেসব আওয়ামী লীগের লোকেরা সীমাহীন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, তাদের উপরেই কিছু জনগণ ক্ষুব্ধ হয়ে কিছু ব্যবস্থা নিয়েছে। সেখানে যদি কিছু হিন্দুরা পড়ে থাকে, কিছু করার নেই তো। কারণ ওই হিন্দুরাও বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সুবিধাভোগী হয়ে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছে। ফলে তারা যে অবর্ণনীয় নির্মম নির্যাতন জনগণের উপরে করেছে, 5ই আগস্টের পরে তাদের উপরেও কিছুটা হুমকি ধমকি অথবা হামলা হয়েছে। সেটা তো তাদের কর্মের ফল। তারা যে অপকর্ম করেছে সেই হিসেবে তাদের উপরে কোনো ধরনের অত্যাচারই করা হয়নি। তারা যে ধরনের অত্যাচার করেছে বিগত বছরগুলোতে, তাদের তো এখন বাহিরে নয়, তাদের সকলের জেলে থাকার কথা ছিল। অথচ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন প্রকাশ্যে, যারা অসংখ্য অপরাধ করেছে, যাদের জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষ অতিষ্ঠ ছিল, তারাও এখন ঠিকই স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে যেসব নেতৃবৃন্দ সীমাহীন অপরাধ করেছে তারা দেশ থেকে পালিয়ে গেছে। তবে সীমাহীন অপরাধের দায়ী অনেক অপরাধীও দেশ থেকে বের হতে পারেনি। তাদের কিছু গ্রেপ্তার হয়েছে, আর অধিকাংশই এখনো দেশে আছে। কই, তাদের উপরে তো এখন কোনো হামলা হচ্ছে না। তবে রাগ, আক্রোশ, দীর্ঘদিনের আন্দোলনের ফলে 5ই আগস্টের পর 2-1 দিন হয়তোবা কারো বাড়িতে হামলা হয়েছে। সেটা কোনো ভালো আওয়ামী লীগের উপরে হামলা হয়নি, হয়েছে জালেম আওয়ামী লীগের উপরে, যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল সাধারণ জনগণের উপরে। অতএব ভারতের মিডিয়া যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যে তথ্য সন্ত্রাস করেছে, এইটা আমাদের সকলের তীব্রভাবে প্রতিবাদ করা উচিত এবং এটা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে তথ্য সন্ত্রাস করে বাংলাদেশের বিরুদ্ধে বদনাম করতে চাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ঝামেলা করতে চাচ্ছে। এটা আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া উচিত। ভারত যে একটি তথ্য সন্ত্রাসের ভূমি, ভারত যে একটি তথ্য সন্ত্রাসের রাষ্ট্র, সেটা আন্তর্জাতিক গণমাধ্যমে ফুটিয়ে তোলা উচিত। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।